মঞ্চভূষ্ট প্রবীণ শ্রদ্ধেয় লেখক, সম্মানিত আলোচকবৃন্দ এবং প্রাজ্ঞ শ্রোতৃমণ্ডলী, আলোচনার শুরুতেই আমি আজন্ম বিপ্লবী রেবতী বর্মন এই গ্রন্থের লেখক মোহাম্মদ আব্দুস সাইদকে তার দীর্ঘদিনের শ্রম এবং সাধনার ফসল এই গ্রন্থ এবং এই গ্রন্থ রচনার জন্য তাকে শ্রদ্ধা এবং শুভকামনা জানাচ্ছি। যে বয়সে মানুষ রোগজর্জর হয়, ঘরে অবসর জীবন যাপন করে, সেই বয়সে তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন এবং আমাদের যে একটা সীমাবদ্ধতা ছিল যে রেবতী মোহন বর্মনের কোনো জীবনী গ্রন্থ নাই, তার উপর আলাদা করে সংকলন গ্রন্থ আছে, সম্পাদনা গ্রন্থ আছে, কিন্তু কোনো জীবনী গ্রন্থ নাই। এই সীমাবদ্ধতা তিনি খুব পরিশ্রম করে দূর করেছেন। এটার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত এবং একজন গবেষকের মতোই তিনি রেবতী বর্মনের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গায় তিনি গেছেন, তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক তথ্য তিনি সংগ্রহ করতে পারেননি। কিন্তু তার চেষ্টা থেকে আমরা সাধুবাদ জানাবো নিশ্চয়ই। আসলেই একটা প্রশ্ন জাগে যে রেবতী মোহন বর্মন, যিনি এই যে কমিউনিস্ট তাত্ত্বিক নেতা এবং সাম্যবাদী গ্রন্থ সময়ের একজন খুব প্রাজ্ঞ লেখক, গুরুত্বপূর্ণ লেখক, ত্যাগী নেতা, তার কোন জীবনী গ্রন্থ নেই। আর তার জীবনী লেখাও কঠিন, কারণ এত আত্মপ্রচার বিমুখ লেখক, মোটেও কোথাও তার নিজের সম্পর্কে তিনি কোনো কথা বলেন। এরকম নির্লোভ, এরকম ত্যাগী একটা মানুষ চিন্তা করা যায় না। তার কর্মজীবন মানেই কিন্তু রাজনীতি। রাজনীতি ছাড়া, লেখালেখি ছাড়া, লেখালেখি তো রাজনীতিকে নিয়ে আবদ্ধ, আর কোনো কিছুই দেখা যায় না। তিনি সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তারপর তার উত্তরণ ঘটেছে, সেটা জেলে বসেই পড়াশোনার মাধ্যমেই এবং কমিউনিস্ট নেতাদের সংস্পর্শে এসেই ঘটেছে। তারপর তিনি সাম্যবাদী একটা মতাদর্শকে গ্রহণ করেছেন। এই যে নির্লোভ, আমাদের আজকালকার রাজনীতিবিদদের চরিত্রটা কি? সুবিধাবাদটা একেবারে একান্তই প্রধান বৈশিষ্ট্য। সেখানে রেবতী বর্মনের মধ্যে তার কোনো চিহ্নই পাওয়া যায় না। অবশ্য সেই সময়ের রাজনীতিবিদরা এরকমই ছিল। আমার বাড়ি ভৈরব, আগে জানিয়ে রাখি, আমরা ছোটবেলা থেকেই রেবতী বর্মনের নাম শুনেছি এবং তার এই কীর্তি গাথার কথা শুনেছি। তিনি এন্ট্রান্স পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এগুলো আমাদের কাছে গল্পের মতো মনে হয়। তো সত্যি সত্যি তিনি তা করেছেন এবং ভৈরবের পাশেই সরাইলে কালীকচ্ছ গ্রামের সেই বিখ্যাত বিপ্লবী উল্লাসকর দত্ত, আর পাশে কলিয়ারচরে কাপাসটিয়া গ্রামে আরেকজন বিপ্লবী
ত্রৈলোক্যনাথ মহারাজ। আর রায়পুরায় তো বিপ্লবীর অভাব নাই, যদিও তারা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে গেছেন। জিতেন ঘোষ, জ্ঞান চক্রবর্তী, সর্দার ফজলুল করিম দীর্ঘদিন রায়পুরায় তিনি আত্মগোপন করেছিলেন। তো যাই হোক, এদের মধ্যে তাত্ত্বিক নেতা হিসেবে রেবতী বর্মন ছিলেন অনন্য, এবং তিনি রোগাক্রান্ত হওয়ার ফলে তাকে দেশের বাড়িতে ফিরে আসতে হয়, শিমুলকান্দি গ্রাম। সেখানেও তিনি কিন্তু রাজনীতিকে সংঘবদ্ধ করেছেন, মানুষকে সংঘবদ্ধ করেছেন। সেখানেও 4-5 হাজার মানুষকে নিয়ে তিনি কৃষক সমাবেশ করেছেন। সেখানে মুসলিম লীগের আক্রমণ হয়েছে, কিন্তু সেটা তিনি প্রতিরোধ করেছেন। যতদিন রেবতী বর্মন শিমুলকান্দি গ্রামে ছিলেন, ততদিন সেখানে কোনো সাম্প্রদায়িকতা হয়নি, হিন্দু মুসলমান কোনো ভাগাভাগি হয়নি। তাহলে এই যে একটা মানুষ, যিনি তার কর্মজীবন মানেই রাজনৈতিক জীবন, তিনি জেল খেটেছেন 7 বছর 10 মাস, এবং জেল খাটার পরে আসার পরে তিনি গড়ে তোলেন ন্যাশনাল বুক এজেন্সি। একা না, যৌথভাবেই গড়ে তোলেন। এই সমস্ত বিবরণ এই বইটির মধ্যে আছে। আপনি রেবতী মোহন বর্মনের যে বইগুলো আছে সেখানে অনেক তথ্য একসাথে পাবেন, কিন্তু মোহাম্মদ আব্দুস সাইদের কৃতিত্ব এখানেই যে সবগুলো তথ্য তিনি এই বইটার মধ্যে সন্নিবেশ করেছেন। এতে আমি পাঠক হিসেবে খুব উপকৃত, খুব সমৃদ্ধ হয়েছি। এই আপনার রেবতী মোহন বর্মনকে জানতে হলে এই বইটি একজন পাঠকের জন্য অপরিহার্য বলে আমি মনে করছি। এবং কিশোর বয়স থেকেই কতটা বিপ্লবী হলে একটা স্টুডেন্টকে 5টা স্কুল বদলাতে হয়, প্রতিটি স্কুলে লেখক গেছেন। আবার ইউনিভার্সিটি লেভেলেও তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন, সেন্ট পলস কলেজে পড়েছেন, প্লাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। সেন্ট পলস কলেজের পড়া অবস্থায় জেলে থেকে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করেছেন, সেখানেও প্রথম স্থান। কিন্তু অসাধারণ কৃতিত্বের উৎসেন, অসাধারণ মেধাবী, এবং এই মেধা সত্ত্বেও আলোচনা বলছেন যে তিনি ইচ্ছা করলে তিনি ভালো সরকারি চাকরি করতে পারতেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারতেন। এমনকি তাদের যে পারিবারিক পেশা ওকালতি করা, ওকালতিও করতে পারতেন, যশস্বী উকিল হতে পারতেন। সবকিছু বিসর্জন দিয়ে, ব্যক্তিগত পারিবারিক জীবন বিসর্জন দিয়ে তিনি রাজনীতিতে নামলেন। এবং বাংলায় মার্ক্সীয় সাহিত্য অনুবাদ করা জাতা কথা, এত খটমটে হয় এগুলো, অনুবাদ মূলের চেয়ে কঠিন লাগে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনুবাদ বাংলাটাই মনে হয় এর চেয়ে বোধহয় ইংরেজি ভালো ছিল। ইংরেজি তো আর মূল না। তো যাই হোক, তারপরও তিনি সেগুলো করেছেন তার মেধার কারণে। আর অসম্ভব পরিশ্রমী ছিলেন, পরিশ্রম করেছেন, লেখাপড়া করেছেন, আবার বৈচিত্র্য ছিল তার চরিত্রে। রবীন্দ্রনাথের সাথে তার যোগাযোগ ছিল, রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন, আপনি এই বই পাবেন। রবীন্দ্রনাথ আবার তার উত্তরও দিয়েছেন, পত্রিকা বের করেছেন, স্বর্ণপদক পেয়েছেন ভালো রেজাল্ট করে। সেই স্বর্ণপদক বিক্রি করে বেনু নামে একটা চমৎকার পত্রিকা বের করেছেন, যে বেনু প্রজন্মকে, তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করেছে। তো এইসব কথা এই বইটার মধ্যে এসেছে। এজন্যই আমি এই বইকে একটি মূল্যবান গ্রন্থ মনে করি।
এই বইয়ে অসংখ্য ছবি সংযোজিত হয়েছে। তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছবি সংযোজিত হয়েছে। এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিখ্যাত মনীষী রাজনীতিবিদদের স্মৃতিচারণ। এই বইয়ের মধ্যে অমলেন্দুদের মতো ঐতিহাসিক, জ্ঞান চক্রবর্তী, কমরেড মুজাফফর আহমদের মতো রাজনীতিবিদদের স্মৃতিচারণ আছে। সেটা আবু সাইদ সাহেব খুব চমৎকার ভাবে সেগুলো এ বইয়ে সংযোজন করেছে। শুধু তাই না, রেবতী বর্মনের যে কৃষির উপর তার যে কি অসাধারণ ধারণা ছিল। আমরা এই জমিদারি প্রথা, প্রজাস্বত্ব আইনের জন্য শেরে বাংলা একে ফজলুল হককে এককভাবে কৃতিত্ব দিয়ে দেন, কিন্তু এর মূল পটভূমি কিন্তু তৈরি করেছেন রেবতী বর্মন। প্রাউড কমিশনের কাছে ৬২ পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করেছিল সেই সময় প্রাদেশিক কৃষক সভা। সেই রিপোর্টটি প্রায় সিংহভাগ তৈরি করেছেন এবং এই রিপোর্টটি এখানে ছাপা হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ দলিল আমি মনে করি। কিভাবে তিনি ভারতীয় কৃষক সমাজকে তিনি জানতেন, তিনি বুঝতেন এবং তাদের সমস্যার সমাধানে তিনি যে দিক নির্দেশ দিয়েছেন অসাধারণ, অসাধারণ। এটা আমি আগে জানি নাই, তার কোনো বইয়েও আমি এটা দেখিনি। আর মানে দুর্ভাগ্যক্রমে এই রিপোর্টটি আমার পড়ার সুযোগ হয় নাই। আমি এই বইয়ের মাধ্যমে এই রিপোর্টটি পড়ার সুযোগ পেয়েছি। সব মিলে রেবতী বর্মনের প্রতি এটা অসাধারণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন আমাদের। এই জন্য তাকে ভৈরববাসীর পক্ষ থেকে এবং আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ বইয়ে ভুল ত্রুটি থাকতে পারে, প্রকাশনে প্রকাশ করেছে, এটা ছাপা বাঁধাই খুবই সুন্দর, তবে প্রচ্ছদটি এর শৈলী বিভাগ করেছে। কোন শিল্পীর আঁকা স্কেচ হলে আমরা রেবতী বর্মনের আরেকটি ছবি পেব, কারণ তার ছবিও পাওয়া যায় না, ফটোগ্রাফও পাওয়া যায় না। তিনি ওই মানে তার ছবিও একটা মাত্র ছবি, এই ছবিটাই এখানে ছাপা। তো এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তরুণ প্রজন্মের সাথে রেবতী বর্মনের একটা যোগসূত্র তৈরি করা। তরুণরা এই মনীষীকে চেনে না, জানে না, আবার অনেকে জানতে চায়ও না। কিন্তু আমরা যদি তার কৃতিত্বটা তুলে ধরতে পারি, তার কাজটা যদি তুলে ধরতে পারি, নিশ্চয়ই তরুণরা আগ্রহী হবে। আমরা সেই কাজটা করতে চাই এবং সেটা করার ক্ষেত্রে শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুস সাইদ একটা বড় ভূমিকা রেখে গেলেন। সেজন্য আবারও তাকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ অধ্যাপক শরীফ আহমেদ তথ্যবহুল আলোচনার জন্য। এরপর যে আলোচনা করবেন বিজ্ঞান শিক্ষা সংগঠন